সুন্দরবন, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা, এই তিন নদীর মোহনাতে বঙ্গোপসাগরে অবস্থিত এই দ্বীপপুঞ্জ। কিছুটা ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে অবস্থিত, আর কিছুটা প্রতিবেশী দেশ বাংলাদেশের অন্তর্ভুক্ত। ইংরাজ সাম্রাজ্যবাদী এবং স্বৈরাচারীদের প্রতিশোধপরায়ণ মনোভাব থেকে এই ভূমিতে যখন বিভাজনের রেখা আঁকা হলো, তখন সুন্দরবনও বিভাজনের শিকার হয়। আমাদের গল্পটা সুন্দরবনের মানুষদের নিয়ে। সুন্দরবনের জনসংখ্যা মোট 44,27,000-এর কাছাকাছি। 22,64,000 পুরুষ, 21,62,000 মহিলা। কমপক্ষে প্রায় 40 লক্ষ পুরুষ এবং মহিলা মৎস্যজীবী এবং বিভিন্ন কৃষিকাজের সঙ্গে যুক্ত। সুন্দরবনের মানুষদের জীবনযাপন, বেঁচে থাকার রসদ সংগ্রহের কথা ও তাদের সুবিধে অসুবিধেগুলি জানা ও যথাসম্ভব বোঝার তাগিদ থেকেই আমরা কিছু ছাত্রছাত্রী ও সমাজকর্মী একত্রিত হই। আমরা যারা এই ছবিটা বানাচ্ছি তারা সকলে ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের বাসিন্দা। মানুষের সাথে সাথে সুন্দরবনের জীব ও প্রকৃতি জগৎ কিছুটা বিস্ময়কর এবং আক্রমণাত্মক, এবং এদের সাথে মানুষের সংঘাত এবং প্রতিঘাত এটি আমাদের ছবির মূল প্রতিপাদ্য এবং বিষয়। পাঁচটা পেশার মতো সুন্দরবনের মৎস্যজীবী, মৌলে, কাংড়া যারা ধরতে যায় তারাও একটা পেশার সঙ্গে যুক্ত। মানে সমাজে শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, একজন কৃষক যেমন সমাজের বন্ধু, তারাও কিন্তু সমাজের বন্ধু। তারা যে মাছ কাঁকড়া সংগ্রহ করে বাজারে নিয়ে আসে, আমরা সকালবেলা যে বাজার থেকে যে কাঁকড়া মাছ কিনি, মধু কিনি, সেটাও কিন্তু এদের দান। ফলে এটা একটা, তারাও কিন্তু সমাজের বন্ধু। কিন্তু আশ্চর্যের বিষয়, রাষ্ট্র বা সরকার তাদের নিয়ে এ যাবৎ তাদের কোনো ভাবনা চিন্তা নেই। তারা যে প্রতিনিয়ত, মানে গত এক বছরে প্রায় 23 জন মানুষ বাঘে আক্রান্ত হয়েছে, এই ধরনের মৎস্যজীবী কাঁকড়া ধরতে যান যারা, তাদের মধ্যে প্রায় 17-18 জন মারাও গেছে। কিন্তু দীর্ঘদিন ধরে এই ঘটনা চলে আসছে, বছরের পর বছর কয়েক হাজার মানুষ এইভাবে মারা গেছে। এবং গোসাবায় একটা বিধবা পল্লী আছে, যেখানে এই ধরনের মানে বাঘে আক্রান্ত পরিবারের একমাত্র তার স্ত্রী বেঁচে আছেন, থাকেন। একটা বিধবা পল্লীও আছে। কি গো? জমিলা মন্দির। তোমার বাড়িতে কাকে, মানে তোমার বাড়িতে কাকে বাঘে? স্বামীকে। তোমার স্বামীকে?
উনি কি করতেন কি? উনি মাছ ধরতে গেছিল গায়ে। হয়েছিল কবে? পড়েছে আর 12-13 বছর। 12-13 বছর। তো তারপরে মানে উনি যখন যেতেন এই মাছ ধরতে যেতেন, এই বাঘের আক্রমণ থেকে মানে সুরক্ষার জন্য তখন তোমরা কিছু পেতে? না, মানে কিছু সামান্য কিছু, একটু আগে যে দিদা বললে যে এই এক কাকা বলে দা, উনি তো মধু পাশে গেছিল। হ্যাঁ, এদেরকে মাছ ধরতে মাছ ধরতে গেছিল, এনা পাই দেয়নি। তোমরা কোনো মানে তোমরা কখনো এগুলো তখন বলা হয়েছিল এমনিতে যে এরকম দরকার কিছু? সংঘাতীরা ফটক নিয়ে গেছে, তুলে নিয়ে গেছে। আমাদের আমির চাঁদ তো অফিসে আছে, উনি আমার দেওয়ার হয়, উনি অনেকবার সংঘাতীরা বাড়ি নিয়ে আছে। আমার মেয়ে ছেলে হলে সব উনি ফটক করে নিয়ে গেছে। ওই জন্যই বারবার আমরা আর বলি অত বলে দরকার নেই, আসে সব দুঃখের বিষয়। অনেক কষ্ট করে ছাবালপন মানুষ করতেছি, নোকের বাড়ি মানে ঝি খেটে নোকের বাড়ি কাজ করে, জায়গা জমি তো কিছু নেই। তাহলে সেইভাবে আমাদের ছাবালপন মানুষ করে করে এখন এই আছি। এই বাচ্চা কাচ্চা মানে যা ইনকাম করে এই বিদেশে চলে গেছে, কেউ কেরালা, তামিলনাড়ু, এই খেটে খায়। নাতি পুতিনে নিজে ঘরে। তোমার ছেলেরা কেরালা, তামিলনাড়ুতে কাজ করে? আচ্ছা, কিসের কাজ করে? ওই সব এমনি জোগাড়ের কাজ টাজ করে। আচ্ছা, বউরা এমনি বাড়ির কাজ করতেছে, মানে পয়সা করি পাঠাচ্ছে, তাই খাচ্ছে। তুমিও কাজ করছো? বিদেশে চলে গেছে। আমি এমনি নাতি পুতিনে ঘরে আছি, স্কুল করে নাতি পুতি, ওই নাতি আছে। আচ্ছা, নাতি পুতিনে ঘরে আছি এমনি ঘর মুনে। এবার বউ বেটা সব বাইরে চলে গেছে। তো খেতে তো হবে পেটে, বলো। মানে জঙ্গলে গিয়ে বাবা ওই অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাহলে ছেলেরা সেই ভয় থেকে আর যেতে চায়, যায় না, এবার বিদেশে চলে গেছে। প্রায় 3-4 পুরুষ ধরে এই যে সুন্দরবনের যারা বসবাসকারী মানুষ আছে, যারা আদিবাসী অভিবাসী যারা এখানে আছে, তারা কিন্তু দীর্ঘদিন ধরে ওইখানটায় সুন্দরবনের পুরো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ওখানে কিন্তু তাদের জীবন জীবিকা এবং বসবাস সব কিছু করে আসছে। এবার প্রতিনিয়ত তখন যারা ওই সুন্দরবনের চারপাশে মানুষজন আছে, সেই মানুষগুলো কিন্তু তারা ওই নদী নির্ভর হয়ে পড়েছিল, জঙ্গল নির্ভর হয়ে পড়েছিল। এবং ওখানকার মানুষ তখন জঙ্গল কেটে যখন জঙ্গল নির্ভর হয়ে পড়ে এবং বসস্থান করে, তখন থেকে পুরো সুন্দরবন জল, জঙ্গল, ওই জমির উপর নির্ভরশীল করে বেঁচেছে। এই যে ঘটনাটা আজকের আসছে, সেই ঘটনাটা কিন্তু এইটার একটা ইতিহাসের একটা বর্তমান একটা রেজাল্ট, একটা ঘোষণা। কিন্তু ইতিহাসটা হচ্ছে এটাই। তোমার নাম কি গো? ফরিদা মন্ডল। আচ্ছা, তুমি এখানে কাছে এখানেই থাকো তো? এদিকে কোন দিকে? ভেতরে বাড়ি। আচ্ছা, আর আমার স্বামী মানে জঙ্গলে আক্রান্ত হয়েছিল, বেঁচেছিল 5 বছর বেঁচেছিল। আচ্ছা, আর 5 বছর বাদে মরে গেছে। তাও এটা কত বছর আগে হয়েছিল তোমার স্বামীকে? হয়তো 5 বছর আগে ওই বাঘে ধরেছিল এই ঘাড়ে। 5 বছর আগে ঘাড়ে? উনি কি করতেন? ওই মাছ ধরতে গেছিল। আচ্ছা, মাছ ধরতে গেছিল, আর লোক ছিল পাশে, আর ছেড়ে নিয়ে আবার হসপিটাল ভর্তি করে। তো মানে আচ্ছা আচ্ছা, হাসপাতালে ভর্তি ছিলেন। তো যখন হাসপাতালে উনি ভর্তি ছিলেন, চিকিৎসার খরচের জন্য কোনো সাহায্য পেতে? না, কিছু পাইনি। এখানে কোথায় ভর্তি করেছিলেন? ওই জয়নগরে ওই ওই কি কোনো সরকারি হাসপাতাল তো এখানে তো নেই। আর ওরা উনি তো পাশ কেটে যায়নি, সরকারিতে কোনো ভর্তি করতে পারে। ও, সরকারিতে ভর্তি করতে পারে না? সেটা কি সরকারি হাসপাতালে বারণ করে দিয়েছে নাকি? নিয়ে যায়নি তখন তাড়াতাড়ি করে। আচ্ছা, মানুষটা বাঁচানো যায় কি সেইটা হয়। আচ্ছা, হ্যাঁ। আর সেই চিকিৎসার কোনো সাহায্য তোমরা কিছু পাওনি? কোনো এখানে কোনো সরকারি অফিস এগুলো তো বলেছিলে? তো ওরা কি বলছে তখন? সেই সময় বলতে যে ব্যবস্থা করবো, এই তোমাদের কাজ দেবো, আমাদের ফরেস্টাররা বলে তোমাদের ছেলেদের চাকরি দেবো। দিয়েছে? না, কারো কিছু দেয় না। আমাদের অনেক ডকুমেন্ট নিয়েছে, আমাদের বলে তোমাদের কাজ এসো
ফরেস্টার কাজ দেবো, এই দেবো, সেই দেবো বলে কিছু দেয়। ও তোমাদের ডকুমেন্ট নিয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা, কিন্তু অনেকজন নিয়ে গেছে, নিয়ে কিচ্ছু করে। আচ্ছা, সেটা তাও মানে কতদিন আগে নিয়ে গেছে ডকুমেন্ট? ডকুমেন্টটা মানে ধরো এই 2 বছর আগে। 2 বছর আগে, আর আজ অবধি কাজ দেয়নি? রাষ্ট্রের বা সরকারের এ যাবৎ কোনো হেলদোল ছিল না। আমরা মানবাধিকার সংগঠন এপিডিআর এর পক্ষ থেকে আমরা প্রথম আওয়াজটা তোলার চেষ্টা করি যে এরাও সমাজের বন্ধু, এরাও সমাজের কাজ করে, এরা শুধু নিজের জন্যে নয়, সমাজের জন্যেও তারা কাজ করে। ফলে সমাজের প্রতি তাদের একটা দায়বদ্ধ তা দেখানোর দরকার, এবং এই আওয়াজটা আমরা বিভিন্ন জায়গায় তুলি, বিভিন্ন বিডিও, এসডিও, বিভিন্ন জায়গায় আমরা ডেপুটেশনও দিই, কিন্তু কোনো নড়াচড়া আমরা দেখি না সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে নড়াচড়া দেখি। তোমার নাম কি? নাম সূর্য বৈদ্য। আচ্ছা, তো তোমাকে বাঘে কবে আক্রমণ করেছিল? বছর 3 হচ্ছে। আমি মাছ ধরতে গিয়েছিলাম, কাঁকড়া ধরতে গিয়েছিলাম। যাওয়ার পরে আমরা চরে লোকটার আগে ধারে আর মাছ ধরতে লেগেছিলাম। মাছটায় ধরে উঠে এসেছি, আর একটা বাঘ দেখি না চরের পরে হাঁটছিল, আর একজন পেছনে দেখা যাবে বলেই বাঘ হাঁটতেছে। সেই বলার সঙ্গে সঙ্গে বাঘ ছুটে মানে একজনের ঘাড়ে এসে পড়ার পরে তখন আমি সেই বাঘটাকে বাড়ি করতে যাচ্ছি, বাঘ তাকে ছেড়ে দেয়, আর আমাকে আবার মানে ঘুরে হাতা মারলে আমি পড়ে গেলাম। গেলে সাইডে লোক ছিল, তিনি আবার মানে হাত উঁচু করে, বাড়িটাড়ি উঁচু করে মারধর করলে ছেড়ে দিয়েছে আমাকে, দিলে আর একজনকে টেনে নিয়ে উপরে চলে গেছে, আর আমার তুলে নিয়ে লোক এনে বাড়ি চলে গেছি। তারপরে কোনো মানে বাড়িতে চলে গেছি। আসার পরে তখন আমার তো জ্ঞান হারা হয়ে গেছে। তার এবার আমার বাড়ির দেশের লোক খবর দিয়ে সেইভাবে নিয়ে ভাঁড়ে গিয়েছিল, ভাঁড়ে গিয়ে ভর্তি করেছিল। ওখানে 1.5 মাস ছিল। 1.5 মাস থাকার পরে একটু সুস্থ হওয়ার পরে আবার বাড়ি গেলাম। তা পয়সা করে খুব একটা পাইনি, গাড়ির পয়সা খরচা হয়েছে, মানে বাড়ির কোনো সোর্স পাইনি বলে ওই জন্য করে পয়সা করি পাওয়া যায়, যা হয়েছে গাড়ির পয়সা খরচা হয়েছে। তুমি বাড়িতে কে আছে? বাড়িতে ধরো আমার ছেলেপুলে নেই, আমার 6টা মেয়ে, 5টা মেয়ে বিয়ে দিয়েছি, একটা মেয়ে আছে কাছে, এখন মা আছে, 2 লোকে আছে। তো চলে মানে তখন যে কদিন তুমি হাসপাতালে ছিলে, ভর্তি ছিল, ওই মা ভিক্ষা করেছিল কিছু, আর পরিবার একটু ওই মোটামুটি মেয়েচার কাজে কিছু পয়সা করে নিয়েছিল, বা শ্বশুর ছিল তখন বেঁচে, শ্বশুরও কিছু পয়সা ঠেক ধরেছিল। তা আবার আস্তে আস্তে আমি যখন ওখান থেকে ফিরে এসে বছর 2 বাড়িতে ছিলাম, ওই খেতে একবেলা খাওয়া হতো, একবেলা খেতে নির্ভাবে চলতো সিংহভাবে। চলার পরে সুস্থ মন যখন হলো, আবার নিজের থেকে খাড়াখাড়ি করে টুটু করে দেনা, এখনও দেনা আছে কিছু, ওই দেনা 3-4 বছর দেনা এখন আছে, ওই ঘুরে ফিরে দিচ্ছি, মানে তাদের এইভাবে মানে 1050 টাকা। মাছ ধরার কাজ তো এখনো করো? হ্যাঁ, ওই মাছ ধরা। তো এখন যে যাও, সরকার বা প্রশাসন থেকে কোনো রকম বাঘের আক্রমণ থেকে যে কিভাবে নিজেদের বাঁচানো যদি যায়, সেগুলোর কোনো প্রশিক্ষণ দেওয়া বা এসব কিছু করে? না, কিছু করে না। কোনো রকম বন দপ্তর বা এসব থেকে সুরক্ষার ব্যবস্থা করা না। এটা তোমাকে যখন বাঘ ধরেছিল তখনও একই অবস্থা ছিল, আর ক্ষতিপূরণ এখন দেয় মানুষকে? আর লোকজন মানে তুমি যখন তোমার কত বছর আগে বাঘ তোমাকে? বছর 4 আগে। তো বছর 4 আগে যখন ধরেছিল, তখন যত লোকজন যেত মাছ ধরতে, এখনো কি রকম যায়? যায়, কিন্তু অবস্থা কিরকম আছে? আমাদের এই দেশে এই ইনকামটা আমাদের ছাড়া হয় না। যদি বলে আমাদের প্রতি বছর গাং ভেঙে যাচ্ছে, বাগান বেরিয়ে ফলের গাছ দিলেও ফলের গাছও মরে যাচ্ছে। এমন করে দেখেন একটা ফলের গাছকে করতে পারছে না। কেন করতে পারছে না? প্রতি বছর যদি জল যদি গাং ভেঙে আসে, তাহলে নোনা জলে একটা প্রবেশ করে, মিষ্টি গাছটা আর হচ্ছে না। মানে বিভিন্ন গাছটা হয়, যে কোনো মানে নোনার গাছগুলো সেই গাছগুলো, কিন্তু ফলের গাছ তৈরি করা যায়। আর
চাষ তো কয়েক বছর তো হয় না। এই ঘুরো চাষটা বর্ষা একদম করা যায় না। আমাদের এই মানে দুর্দশা, মানে এই নদীর ওপরে অধিকাংশ লোক মানুষ নদীর ওপরে চলে, এই মাছ কাঁকড়া। সেটা তোমরা কখনো এই যে নদীতে কাজ করতে যাওয়ার এত যে ঝুঁকি, এই সবচেয়ে বড় ঝুঁকি তো এই বাঘের যে ঝুঁকি, মানে এটাই তো সবচেয়ে বড়, মানুষের জীবন চলে যাচ্ছে। এটা নিয়ে কখনো তোমাদের তরফ থেকে কোনো দাবি দাওয়া করা হয়েছে, বলা হয়েছে? না, সে ওভাবে মোটামুটি দাবি কেউ করছে। আচ্ছা, তো সবাই মানে তোমাদেরও কি কাগজপত্র নিয়ে গেছে এখান থেকে কিছু, মানে মানে সাহায্যর জন্য কখনো কিছু সমস্যা? এই আমরা করছি না এইভাবে, এরকম দুই একজন নিয়ে গেছে, তারা তোমার মধ্যে এতটা দেখা। ইতিহাসটা হচ্ছে এটাই, সুন্দরবন মানুষ জলের উপর নির্ভরশীল। আজকের দীর্ঘদিন সুন্দরবনের উপরে যে সরকার যেরকমভাবে বিধি নিষেধ করে রেখেছিল, সেই বিধি নিষেধের উপরে শ্রমজীবী মানুষ যারা ছিল, সেই শ্রমজীবী মানুষ কিন্তু তারা নিপীড়িত, নির্যাতিত এবং বঞ্চিত হচ্ছিল। কিন্তু এই যে কলকাতা হাইকোর্টে গত প্রায় 7 বছর ধরে, প্রায় গত 7 বছরের যে রিপোর্ট দিই, সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 150 জন মতো মানুষ বাঘের দ্বারা আক্রান্ত হয়েছে এবং প্রায় 115 জন থেকে 20 জনের মতো প্রায় মৃত। কিন্তু সেই আজও পর্যন্ত কিন্তু কোনো রকমভাবে তারা ক্ষতিপূরণ পায়নি। 2 থেকে 3 জন মাত্র, কি 4 জন এরকম ক্ষতিপূরণ পেয়েছি, সেছাড়া কেউ ক্ষতিপূরণ পায়নি। কাঁকড়া মধু সংগ্রহ করি, আমার 39 বছরের অভিজ্ঞতা আছে, মানে মধু কালেকশন করে, যে মধু যেটা হানি বলে না, হানি কালেকশন, মানে 39 বছরের অভিজ্ঞতা আছে মধু আমার। মধু পাস পারমিশন আমি নিই, অথচ সরকার লকডাউনের বছর পাস দেবে না বলেছিল। আবার আমরা মিঠুনদাকে ডেকে পাস নিয়েছি, জোর করে নিয়ে সেখান থেকে মধু কালেকশন করি আমরা। আর এই যে মধু কালেকশন করতে যাও, তখনই তো বাঘ ধরে আর কি। হ্যাঁ, সে তো ধরবেই, কিছু করার, জঙ্গলে ঢুকলেই বাঘ ধরবে, কিছু করার। শুধু মধু কেন, কাঁকড়া মাছ ধরতে গেলেই বাঘে তো, আচ্ছা, কাঁকড়া মাছ ধরতে গেলে নদীর পাড়ে গেলেই বাঘ, অনেক লোকের তো বাঘে ধরছে সেরকম। কিন্তু আমাদের এই কর্ম ছাড়া আমরা অন্য কর্ম করতে পারি না। বাঘের নিলে কি হবে, হয়তো 10 দিন 15 দিন একটু ভয় হয়, আবার ফের আস্তে আস্তে যেতে হয়, কারণ বাচ্চাদের আমাদের খেতে দিতে হবে না। আর অন্য কোনো কাজ তো নেই, অন্য কোনো কাজ আছে কিন্তু সেসব কাজগুলো আমরা যুক্ত নয়, করতে পারবো না কাজগুলো। মানে জঙ্গল করে করে এমন অটনা হয়ে গেছে, আমরা অন্য কাজ কিন্তু করতে পারবো না, এই জঙ্গলের কাজ করতে পারবো। এই যত ভয় থাক তবু কিন্তু আমাদের করতে হবে। আমরা অনেক সময় বাঘ দেখা, জঙ্গল ছাড়া তোমরা বাঁচতে পারবে না। হ্যাঁ, জঙ্গলের ইনকাম আমাদের করতে হবে, এই হচ্ছে বাস্তবিক। তারপর এই তো বাঘের দ্বারা পরিবার দেখতে পাচ্ছি, এইগুলো সব আমাদের এখানে আছে প্রায় 85 জন মতো বাঘে আক্রান্ত আর নিহত পরিবার মিলে। তুমি তো আক্রান্ত? আমার পরিবার, আমার ভাই অ্যাক্সিডেন্ট একদম মধু কালেকশন, আমার মেজ ভাই অজিত হালদার নাম, নিহত, একদম নিহত। হ্যাঁ, বৌমা আছে, ছেলে আছে একটা, 6 মাস বয়সে আমার ভাইপো, 6 মাস, সেই সময় আমার ভাইয়ের বাড়ি মধু কালেকশন করতে গিয়ে। তো তোমরা যখন মধু আনতে যাও, ঠিক আছে, তো তখন কি তোমরা কোনো রকম প্রোটেকশন বা কোনো রকম সুরক্ষা কিছু নিয়ে যাও? সুরক্ষা বলতে ওই মুখোশ, এবছর একটা মুখোশ দিয়েছিল পিছনে, একটা মুখোশ মানে মানুষের মতো একটা মূর্তি, হ্যাঁ, এটা দিয়েছিল পিছনে। আর সুরক্ষা আর এছাড়া আর অন্য, হাতে একটা দা থাকে, এছাড়া তো অন্য কিছু। পিছনে একটা মুখোশ আর হাতে একটা দা, এটাই হচ্ছে তোমাদের একমাত্র ডিফেন্স মেকানিজম আর কি। লাখটা দিয়েছিল, তারা 5,000 টাকা নিয়ে নিয়েছিল, তাদের হাতেতে এসে 5,000 টাকা নিয়ে নিয়েছে। ওই যা ছিল আমাদের, এখন আর পরিস্থিতি কী করবো, আমাদের ডাক্তার বুদ্ধি টাকা নিয়ে পাওয়া হয়নি, কী করে যেরকম পারি সেরকম করছি। তোমার কি মনে হয়, কি মানে তোমাদের এই যে বাঘ, মানে বাঘ তো ধরে নিয়ে যায়, তাহলে কি মানে এটা কি কোনো তো একটা, তোমরা তো মানে সবসময় একটা বিপদের মুখে আছো, হ্যাঁ, তাহলে সেই বিপদটা থেকে যদি রক্ষা পেতে হয় বা সেই বিপদটার সুরক্ষা হিসাবে তোমার মনে হয় কি, সেটার কি করা উচিত? কি করবে না, তোমরা দেখো আমরা কি বলবো, তোমরা যা বলবে আমরা কি করে বলবো, তোমরা এখানে থাকো। ভালো না, আমি সেটা তোমাদের যেটা ভালো হবে সেইটা করলে আমরা সেই পথে যাবো, কি করবো আর কি করে থাকবো। শেষমেশ আমরা হাইকোর্টে একটা আবেদন করি এবং তার ভিত্তিতেই বর্তমানে রায়টা হয়েছে। ফলে এই রায়টা এবং আজকেই তাদেরকে যিনি আবেদন করেছিলেন তাকে 5 লাখ টাকা ক্ষতিপূরণও দেওয়া হয়েছে। আমরা
চেষ্টা করব আগামী দিনে সমস্ত বাঘে আক্রান্ত পরিবার যাতে এই ক্ষতিপূরণটা পেতে পারে, বিগত দিনে যারা আক্রান্ত হয়েছেন তাদের পরিবার যাতে পেতে পারে, এবং আগামী দিনে যারা আক্রান্ত হবেন তারা যাতে এই ধরনের ক্ষতিপূরণ পেতে পারে। যদিও 5 লাখ টাকা কিছুই নয়, একটা জীবনের দাম 5 লাখ টাকা হতে পারে, কিন্তু এতদিনে নড়াচড়া অন্তত করেছে এইটুকু আমরা বলতে পারি। এবং এই রায়টাকে স্বাগত জানিয়ে আমরা এপিডিআরের পক্ষ থেকে আগামী দিনে লড়াই আন্দোলনটা চালিয়ে যায়। কিন্তু বর্তমানে আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা মৎস্যজীবীর পাশে থেকে দীর্ঘদিন লড়াই করছি, এবং সেই লড়াই হিসাবে আমরা মনে করেছি যে শুধু মাঠের লড়াই নয়, সেই লড়াইটা কোর্টের লড়াই রূপান্তর দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। এবং সেই কোর্টের দৃষ্টান্তমূলক একটি কোর্ট রায় দিয়েছে। সেই রায়ে কোর্ট বলেছে যে জীবন জীবিকার জন্য যে মানুষ যারা জঙ্গলে যাবে তাদের কোর বাফার বলে নিষিদ্ধ এলাকা বলে নেই, তারা মৃত্যু হলে ক্ষতিপূরণ তারা মানবিক দিক থেকে তারা ক্ষতিপূরণ পাওয়া দরকার। সে আইন যদিও থাকতো, সে আইন ছাড়াও সে আইনটাকে করে অমান্য করেও কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার জন্য কোর্ট রায় দিত, এবং সেই রায়টা দিয়েছে। দেখা যাচ্ছে যে বংশ পরম্পরায় কেউ না কেউ জঙ্গলে যাচ্ছে।
এখানে যে তাদের অনেকেরই যে একেবারে খুব অসুবিধে আছে সেই জন্যই জঙ্গলে যাচ্ছে তাও কিন্তু নয়। অনেকের এরকম দেখা গেছে, আমার জন্ম সুন্দরবনে এবং আত্মীয় স্বজন অনেকেই সুন্দরবনের জঙ্গলে যায়, সেখানে জঙ্গলে মধু সংগ্রহের উদ্দেশ্যে যায়, কাঁকড়া ধরতে যায়, মাছ ধরতে যায় নদীতে। আর কাঠ সংগ্রহ এটা উঠে গেছে, এটা আর নেই। এখন প্রথম দিকে ছিল, যখন আমি ছোট ছিলাম তখনও আমি শুনতাম সুন্দরবনের জঙ্গলে কাঠ কাটতে যেত, বিশেষ করে গরান কাঠ, গরানের যে কচি, ওটাকে বলা হয় গরানের কচি, গরানের কচি বা পশু গাছ, লাল ধরনের পশু গাছ, এইসবগুলো কাটার জন্য যেত। কারণ ওইগুলো সুন্দরবন অঞ্চলের মানুষ ওই কাঠের ওই লাল যে শক্ত কাঠ, সেই শক্ত কাঠ দিয়ে ওরা খুঁটি বানাত। আর ওই যে গরানের কচি যেগুলো বলা হতো, যেটা নাকি সুন্দরবনের বাঘও ভয় পেত, একটা সময় মরিচঝাঁপি তো বোধহয় ওরা ওই দিয়ে বাঘকে আক্রমণ করত, মানে প্রতিরক্ষা হিসাবে। হ্যাঁ, সেই যে গরানের কচি এইগুলো কাটার জন্য জঙ্গলে যেত। এখন সেইটা বন্ধ হয়েছে। এখন যাওয়া হয় মূলত মধু সংগ্রহ করতে আর কাঁকড়া ধরতে। এখন কাঁকড়া ধরার ব্যাপারটা একটু অন্য রকমের। কাঁকড়া ধরাটা যেমন লাভের, যেমন লোভনীয়, তেমনি বিপদের। এখন লক্ষ্যটা থাকে কাঁকড়ার দিকে। প্রথমত হচ্ছে যে ওই যে ওটা একটা হাড়সুত বা দোন এই ধরনের একটা সুতোর মতো দিয়ে সেগুলো দিয়ে খাবার দিতে দিতে যায়, আবার সেগুলো তুলতে তুলতে আসে। সেখান থেকে কাঁকড়া যখন ধরে, যখন জালি দিয়ে কাঁকড়া তুলতে আসে, সম্পূর্ণ কনসেন্ট্রেশনটা থাকে ওই দিকে, ওই কাঁকড়ার দিকে, এবং আশেপাশে কি হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য থাকে না। আর একটা জোয়ার ভাটার ব্যাপার থাকে। জোয়ার ভাটার ব্যাপার বলতে কখনো কখনো খুব ভোরে জোয়ারটা শুরু হয়। এখন এই যে জোয়ার শুরু হওয়ার মুহূর্তেই এই কাঁকড়া ধরতে গিয়ে ধরার ওটা সব থেকে ভালো সময়, যে এই সময়ে কাঁকড়াটা ভালো পাওয়া যায় যখন জোয়ার হচ্ছে। আর ভাটা যখন লাগে বা জল আস্তে আস্তে নিচের দিকে নেমে যায়, তখন কিন্তু অতটা বেশি ওদের কাছে গুরুত্বপূর্ণ নয়, ওই সময় বেশি কাঁকড়া পাওয়া যায়। তো এই সময় কি হয়, সকালে বা সন্ধ্যায় এই সময় বাঘের আক্রমণটা বেশি। নাম কি তোমার? আমার নাম লিচু নাইয়া। লিচু নাইয়া, বাড়ি দেউল বাড়ি, থানা কুলতনি। তোমার জীবিকা কি? এই সুন্দরবনে হচ্ছে মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্ভর হয়। মাছ কাঁকড়া ধরতে কি জঙ্গলের ভেতরে যাও? হ্যাঁ, জঙ্গলের ভিতরে যাই, মধু ভাঙতে যাই। মধু ভাঙতে যাও। তো এই যে জঙ্গলের ভেতরে যাও মাছ কাঁকড়া ধরতে, মধু আনতে, বাঘের ভয় কতটা? হ্যাঁ, বাঘের ভয় তো প্রচুর, প্রচুর তো ভয় তো, মানে নদী জঙ্গলের ভিতরে ঢুকলেও তো বাঘের ভয়। আচ্ছা, জঙ্গলের ভিতরে ঢুকলে বাঘের ভয়, তাও তো তোমরা যাও আর কি, সেই ভয়টা কাটিয়ে তো যাও। সে ভয়টা কাটিয়ে যায়, ভয়টা কাটিয়ে তো যেতে হচ্ছে, মানে সংসার চালাতে হচ্ছে, ছেলেপুলে মানুষ করতে হচ্ছে, তাদের পড়াশোনা শেখাতে হচ্ছে, যেতে হচ্ছে। তো এখন মানে তোমরা যে এই যে যাও জঙ্গলের ভেতর, বাঘের আঘাতে তো অনেকে নিহত হয়, আহত হয়। হয়েছে তো অনেকে আমার সামনে, আমিও বাঘের আহত হয়েছে, আমি ছেড়ে নিয়েছি, মৃত হয়ে গেছে। তুমি বাঘে আহত হয়েছো? না, আমি হইনি। আচ্ছা, আমার এই বাড়ির পাশে এই যে সাইডে আছে শিকারি খাল, আমাদের কুলতলি বিটের এই পাশে শিকারি খালের পাশে হচ্ছে এক বাঘে আতঙ্ক হয়ে মারা গেছে। সেটা আমি সকাল 7টার সময় হচ্ছে গিয়ে, ওরা মাছ ধরতে গিয়ে মানে বাঘে আটক করেছিল এই এখান থেকে 200 হাত দূরে, মানে খালে করে হয়েছিল। আমি ফার্স্ট সকালবেলা আমার বাড়ি থেকে আর 2 মিনিট তাই হবে না, মানে নদী সাঁতর কেটে গেলে তাও 2 মিনিট হবে না। সেই মানে হাঁকাহাঁকি করতে আমি এখান থেকে গিয়ে, ওরা তো পাইলে চলে গেছে, আমি গিয়ে দেখছি যে ফের বাঘে ধরে নিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছে। আমি বাড়ি হাতে করে নিয়ে হাঁকাহাঁকি করে আবার সেই ছাড়িয়ে নিয়ে চলে গেছে। এই যে পরিবার থেকে যিনি চলে যাচ্ছেন, তিনি সত্যি সত্যি উপার্জনের তো একটা প্রধান স্তম্ভ। তার এই আয়ের একমাত্র উপার্জনশীল মানুষ যিনি চলে যাচ্ছেন, তার চলে যাওয়ার পরে
সরকার কেন তাকে অন্ততপক্ষে তার সংসারের জন্য কেন দাঁড়াবেন না পাশে? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে দুটো ভাগ করে দেওয়া হয়, কে পাশি কে বেপাশি। পাশি মানে কে বিএমসি নিয়ে গেছে, কে নিয়ে যায়নি। আসলে জঙ্গলে তো বাঘের কাছে তো পাশ আর বেপাশের ওর কাছে কোনো ম্যাপ নেই, ওর কাছে জঙ্গল আছে, ওর কাছে জঙ্গল আছে, ওর আধিপত্য আছে। তো আমাদের যারা সরকার তারা কিন্তু দুটো ভাগ করে রেখেছে। সেই জন্যই যারা পাশ নিয়ে যায়নি তারা ভয়ে ভয়ে থাকে। আরেকটা বিতর্ক যেটা তোলা হয়েছে, মানে পাশ থাকলেও কোর এরিয়ায় গেছো যাওনি, কোর এরিয়া নন কোর এরিয়ার একটা বিতর্ক, যেটা হাইকোর্টের রায়তেও ওরা উল্লেখ করেছে একটা ক্লজে, যে কোর এরিয়া এবং নন কোর এরিয়ার বিতর্ক সাইডে রেখে, পুটিং অ্যাসাইড দেন, যে কম্পেনসেশনটা সেটা নিহতের পরিবারকে দিতে হবে আর কি। মানে এই ছুতো বলা যেতে পারে, দেখিয়ে অনেককে আর কি মানে আটকে রাখা হয়েছিল। সেই একটা হয়তো সেই বিষয়টা কিভাবে দেখছেন? হ্যাঁ, সরকার বোধহয় এইভাবেই একটা সুযোগ খুঁজছিল যে কাউকে দেয়া যেতে পারে, কাউকে না দিলেও চলে। এটা হয়তো কিছুটা গা বাঁচানোর ব্যাপার। যে মারা যাচ্ছে তার কাছে কোথায় গিয়ে মারা গেল সেটা বড় কথা নয়, পরিবারটাই বিপদে, আর্থিকভাবে বিপর্যয়ের মুখে। এই জায়গাটা যদি ধরা হয় তাহলে কোন কোর এরিয়ায় গেল কি কোন কোর এরিয়ায় গেল না, কোনটা আমাদের এর মধ্যেই মানে আমার আইনত যাওয়া উচিত, কোথাও আইনত যাওয়া উচিত নয়, এইটা বোধহয় খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। যে চলে গেছে তার জন্য সরকার আর্থিকভাবে তার পরিবারের পাশে দাঁড়ায়। আমার তো মানবিকভাবে এটাই, সরকার তো মানবিক সংগঠন হওয়া উচিত, কিন্তু জানি না সেই সুন্দরবনের মানুষের ক্ষেত্রে কতটা মানবিক হবে। এখন সরকার তো প্রথম দিকে মানতে চায়নি, কিন্তু আদালতের কাছে কৃতজ্ঞ যে আদালত এটা মেনে নিয়েছে। ফারাক নদীরে বাঁধবি যদি রে ঝরকাইতি, আর হাতি আর ভैया ওই भैया মার জোয়ান বাদশে তুরে বা। ফারাক নদীরে বাঁধবি যদি রে ঝরকাইতি, আর হাতি আর भैया ওই भैया মার জোয়ান বাদশে তুরে বা। ওই भैया মার জোয়ান বাদশে তুরে বা। এই নদী আছে মোদের রাখি জলে ভরিয়া, भैया ওই भैया মার জোয়ান বাদশে তুরে বা। এই নদী বহে মোদের বুকের পাঁচর খুঁড়িয়া, भैया ওই भैया মার জোয়ান বাদশে তুরে বা। বাহু বাড়াই দুই পারেতে দুজনাতে থাকে, भैया ওই भैया মার জোয়ান বাদশে তুরে বা। নদীর পাকে পাকে কুমির লুকায়ে থাকে, ভাঙে সুখের ঘর ভাঙে খামার, भैया ওই भैया মার জোয়ান বাদশে তুরে বা। ওরে এই নদীর পাকে পাকে কুমির লুকায়ে থাকে, ভাঙে সুখের ঘর ভাঙে খামার, भैया ওই भैया মার জোয়ান বাদশে তুরে বা। ও মোদের